দ্রোহের অনল আর অশ্রুসিক্ত নয়নে হাদিকে বিদায়। বিদ্রোহী কবির পাশে চিরনিদ্রায় শায়িত, শোককে শক্তিতে পরিণত করার প্রত্যয় সহযোদ্ধাদের। হাদির জানাজায় লাখো মানুষের ঢল, তার মন্ত্রে উজ্জীবিত হবে দেশ, বললেন প্রধান উপদেষ্টা। খুনিদের ধরতে ছাত্র জনতার আলটিমেটাম। সুদানে সন্ত্রাসী হামলায় নিহত 6 বাংলাদেশের শান্তিরক্ষীর মরদেহ ঢাকায়। নিজ নিজ ঠিকানায় আজ সামরিক মর্যাদায় দাফন। এবং ময়মনসিংহে হিন্দু যুবককে পিটিয়ে হত্যার ঘটনায় গ্রেফতার 10, পুলিশের সঙ্গে সমন্বয় করে ছায়া তদন্ত চলমান, বলছে র্যাব। আসসালামু আলাইকুম, সবাইকে মোহনা সংবাদে স্বাগত। শুনছিলেন শিরোনাম, পুরো সংবাদের সঙ্গে আছি মোহাম্মদ সাইফুল ইসলাম খান। কবি কাজী নজরুল ইসলামের পাশে চিরনিদ্রায় শায়িত হলেন ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি। এই শোককে শক্তিতে রূপান্তর করে তার অসমাপ্ত কাজ শেষ করার তাগিদ দিলেন ভক্ত অনুসারী সহযোদ্ধারা। হাদি হত্যার সর্বোচ্চ বিচার দাবি করেন তারা। এদিকে সরকার এই হত্যার দায় এড়াতে পারে না বলে মনে করেন গণ অধিকার পরিষদ নেতা নুরুল হক নূর। আরও জানাচ্ছেন উষা ফেরদৌস। একটা তুমুল মিছিল হচ্ছে অন্যায়ের বিরুদ্ধে। সেই মিছিলের সামনে আমি আছি, কোনো একটা বুলেট এসে আমার বুকটা হয়তো বিদ্ধ করে দিয়েছে। গুরুত্বপূর্ণ ছাত্রনেতা ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র হিসেবে উচ্চকিত কণ্ঠস্বর হয়ে ওঠেন শরীফ ওসমান হাদি। জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় নামাজে জানাজা শেষে হাদির কফিন নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় অভিমুখে রওনা হয় একটি মিছিল। কঠোর নিরাপত্তায় লাশবাহী ফ্রিজিং ভ্যানে ওসমান হাদির মরদেহ ঢাকা বিশ্ববিদ্যালয়ে নেওয়া হয়। মরদেহ নেওয়ার সময় উপস্থিত ছিলেন পরিবারের সদস্য, রাজনৈতিক সহযোদ্ধা, শুভাকাঙ্ক্ষী সহ লাখো জনতা। মরদেহ বহনের সময় তৈরি হয় শোকাবহ পরিবেশ। এর আগে হাদিকে দাফনের জন্য কবি কাজী নজরুলের সমাধির পাশে প্রস্তুত রাখা হয় কবরের বন্দোবস্ত। সব প্রক্রিয়া শেষে 1 ঘন্টার মধ্যেই সেই কবরে শায়িত করা হয় ওসমান হাদিকে। দাফনের সময় ডাবি ভিসি অধ্যাপক ডক্টর নিয়াজ আহমদ খান, প্রক্টর ডক্টর সাইফুদ্দিন আহমদ, আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান, ওসমান হাদির বড় ভাই আবু বকর সিদ্দিক, এনসিপি নেতা নাসিরউদ্দিন পাটোয়ারি, হাসনাত আবদুল্লাহ, সার্জিস আলম এবং ডাকসু ভিপি সাদিক কায়েম সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। হাদি মৃত্যুর শোককে শক্তিতে রূপান্তর করে তার অসমাপ্ত কাজ শেষ করার প্রত্যয় সর্বস্তরের মানুষের। হাদি কিন্তু আগে থেকেই ভারতীয় ইন্ডিয়ান যে আধিপত্যবাদ, ফ্যাসিজম এর বিরুদ্ধে সে কিন্তু সোচ্চার ছিল। হাদির যে আদর্শ এবং তার বাংলাদেশকে নিয়ে যে চিন্তা ভাবনা, যে কালচারাল একটা বিপ্লব, সেটা অবশ্যই এখানে প্রত্যেকটা মানুষ ইনশাল্লাহ ধারণ করবে বলে আমি বিশ্বাস করি। 1.5 বছর যাবত ওনাকে দেখি, কথা শুনি, সামনাসামনি কখনো দেখি নাই। হাদির খুনিদের দ্রুত বিচারের আওতায় আনার দাবিও জানান তারা। অবশ্যই তার বিচার চাই, যারা খুনি অবশ্যই তাকে সর্বোচ্চ শাস্তি কামনা করে। যারা হাদির খুনি পরিকল্পনাকারী, এরা জানে না যে কোনো মানুষকে হত্যা করে আদর্শ বিলুপ্ত করা যায় না। এদিকে হাদির ওপর হামলায় সরকার দায় এড়াতে পারে না বলে মন্তব্য করেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর। এই সমস্ত ঘটনাগুলোতে সরকারের ইন্ধন আছে, সরকার সমর্থন করছে। পুরো সরকার যদি না করে, সরকারের মধ্যে একটা অংশ এই ঘটনাগুলোকে সমর্থন করছে, এইটা আজকে পরিষ্কার হয়ে গেছে। উষা ফেরদৌস, মোহনা সংবাদ, ঢাকা। এক মহাবীরের বিদায় কেঁদেছে পুরো দেশ। তার বিদায় অনুষ্ঠানে যোগ দেন সারা দেশ থেকে আসা অগণিত ভক্ত অনুরাগী। শনিবার জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত জানাজায় অংশ নেন প্রধান উপদেষ্টা সহ রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তি, বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। অধ্যাপক মোহাম্মদ ইউনুস বলেন, হাদি শিখিয়ে গেছে কিভাবে নির্বাচন করতে হয়, কিভাবে অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হয়। হাদির দেখানো পথেই বাংলাদেশ হাঁটবে বলেও মন্তব্য করেন তিনি। মফিউর রহমানের রিপোর্ট। এক মহাবীরের মহাবিদায়ে মহাপ্লাবনের মতো জনতার ঢল। জানাজায় অংশ নিতে দেশের নানা প্রান্ত থেকে লাখো মানুষ ছুটে আসেন সংসদ ভবনের সামনে। শরীফ ওসমান হাদির জানাজা, প্রকৃতিও যেন শোকে কাতর। পৌষের কুয়াশা ভেদ করে তেজ ছড়াতে পারেনি সূর্য। জানাজায় অংশ নিতে আসা সর্বস্তরের মানুষ বলছেন, ওসমান হাদির এই ত্যাগ তারা বৃথা যেতে দেবেন না। হাদি ভাই আজকে রক্ত দিয়েছে,
আমাদের এক করে দিয়ে গেছে, ধর্ম নির্বিশেষে আমরা সবাই এক হয়েছি। হাদি ভাইয়ের প্রতি সমর্থনের কারণে, ভালোবাসার কারণে আজকে আমি জানাজায় আসছি। মানুষের ভালোবাসা পেয়েছে, আখণ্ড ভালোবাসা পেয়েছে বিধায় সব মানুষ চলে এসেছে তার জানাজায়। জানাজায় অংশ নিতে আসেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতারাও। জোহরের নামাজের পর ওসমান হাদির মরদেহ নিয়ে আসা হয় দক্ষিণ প্লাজায়। এর কিছু পরেই আসেন প্রধান উপদেষ্টা। জানাজার আগে বক্তব্য রাখেন ইনকিলাব মঞ্চের সদস্য সচিব। তিনি বলেন, ওসমান হাদি কখনোই অন্যায়ের কাছে আপোষ করেননি। খুনি, পরিকল্পনাকারী, খুনের সহায়তাকারী এবং পুরো খুনি চক্রকে বিচারের আওতায় নিয়ে আসতে হবে। পরে কথা বলেন প্রধান উপদেষ্টা। তিনি বলেন, ওসমান হাদি সারা দেশের মানুষের হৃদয়ে থাকবে। তার সাহস ধারণ করে এগিয়ে যাবে বাংলাদেশ। তার দেখানো পথেই নির্বাচনী প্রচারণা চালাবেন প্রার্থীরা। নির্বাচন কিভাবে করতে হয় তারও একটা প্রক্রিয়া জানিয়ে গেছে আমাদেরকে। সেই প্রক্রিয়া যেন আমরা সবাই মিলে গ্রহণ করে, কিভাবে মানুষকে কষ্ট না দিয়ে তার বক্তব্য প্রকাশ করতে হয়, কিভাবে বিনীতভাবে মানুষের কাছে আসতে হয়, সবকিছু তুমি শিক্ষা দিয়ে গেছো। পরে জানাজা পড়ান তার ভাই ডক্টর আবু বকর সিদ্দিক। জানাজা শুরুর আগে ওসমান হাদির হত্যাকারীদের বিচার দাবি করেন তিনি। খুনি প্রকাশ্যে গুলি করে যদি পার পেয়ে যায়, এর চেয়ে লজ্জার আমাদের আর কিছু নাই। যদি বর্ডার পাস হয়ে যায়, 5 থেকে 7 ঘন্টা সময় তারা কেমন করে গেল, এই প্রশ্ন জাতির কাছে রেখে গেলাম। আল্লাহু আকবার। জানাজা নামাজের আল্লাহু আকবার ধ্বনিতে মুখরিত হয় পুরো দক্ষিণ প্লাজা। আল্লাহু আকবার। জানাজা শেষে দাফনের উদ্দেশ্যে মরদেহ নিয়ে যাওয়া হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ে কাজী নজরুল ইসলামের সমাধির পাশে। মফিউর রহমান, মোহনা সংবাদ, ঢাকা। আমরা কামনা করছি। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ ওসমান হাদির খুনিদের 24 ঘন্টার মধ্যে গ্রেফতারের আলটিমেটাম দিয়ে শাহবাগের অবস্থান শেষ করেছে বিক্ষুব্ধ ছাত্র জনতা। শনিবার হাদির জানাজা শেষে শাহবাগে সমবেত হওয়া ছাত্র জনতা এই আলটিমেটাম দেয়। মেজবা রহমানের রিপোর্ট। শহীদদের রক্তের বিনিময়ে নতুন বাংলাদেশ গড়ে যেতে পারেন। আগামী 1000 বছর বাংলাদেশের মানুষ নামাজে, প্রার্থনায় আপনার জন্য থেমে গেলেন বজ্র কণ্ঠের বলিষ্ঠ কণ্ঠস্বর শরীফ ওসমান হাদি। আর কখনো শাহবাগ কিংবা অন্য কোনো রাজপথে নতুন বাংলাদেশের রূপকথার স্বপ্ন শোনা যাবে না তার কণ্ঠে। লাখো জনতার অশ্রুসিক্ত অংশগ্রহণের মধ্য দিয়ে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ ওসমান হাদির জানাজার নামাজ ও দাফন সম্পূর্ণ হয়। এরপরেই পূর্ব সিদ্ধান্ত অনুযায়ী শাহবাগ পরিণত হয় জনসমুদ্রে। নানান স্লোগানে মুখরিত হয়ে ওঠে শাহবাগ। দাবি জানানো হয় ওসমান হাদির হত্যাকারীদের দ্রুত বিচারের। দ্রুত হাদি ভাইকে যারা হত্যা করছে তাদেরকে আইনের আওতায় নিয়ে এসে আইনের বিচার করুন। আগামী 24 ঘন্টার ভিতরে তাদের ব্যাপারে এই সরকারের পক্ষ থেকে স্বরাষ্ট্র উপদেষ্টা এবং তার প্রশাসনের যেসব ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আছে তারা জাতির কাছে এটা মানে কি পদক্ষেপ তারা নিয়েছে সেটা খুলাসা করবে। জুলাই চেতনা বাস্তবায়নের মধ্য দিয়ে ওসমান হাদির স্বপ্নের বাংলাদেশ বিনির্মাণের প্রত্যাশা জানান শাহবাগে জড়ো হওয়া সহযোদ্ধারা। হাদি ভাই যা চেয়েছিলেন এই বাংলাদেশের নিয়মটাকে পরিবর্তন করতে, আমরাও যেন সে হাদি ভাইয়ের রাস্তায় চলে সেই বাংলাদেশের নিয়মটাকে পরিবর্তন করতে পারি। আমাদের উপর আক্রমণ আসলো না, অন্য অন্য জুলাই যুদ্ধদের উপর আক্রমণ আসলো না, হাদি ভাইয়ের উপরে স্পেশালি কেন তাদের এত ক্ষোভ ছিল? ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে উচ্চকিত কণ্ঠস্বর শরীফ ওসমান হাদির খুনিদের দ্রুত আইনের আওতায় আনার দাবি সর্বস্তরের মানুষের। মিসবা রহমান, মোহনা সংবাদ, ঢাকা। মহাবিদ্রোহীর অনক্লান্ত আমি সেই দিন হব শান্ত। শহীদ ওসমান হাদি শান্ত হয়েছেন ঠিকই, তবে তৈরি করে গেলেন লাখো হাদিকে। আধিপত্যবাদের গ্রাস থেকে দেশকে মুক্ত করার অগ্রণী সৈনিকের জানাজা যেন সে বার্তায় দেয়। খামারবাড়ি থেকে আসাদ গেট পর্যন্ত ছিল মানুষের ঢল। তাদের প্রত্যাশা হাদি হত্যায় জড়িতদের সর্বোচ্চ শাস্তি। পাশাপাশি বৈষম্যহীন ন্যায়ভিত্তিক দেশ গড়ার তাগিদও দিলেন তারা। মনিরুল ইসলামের প্রতিবেদন।
বলবীর বল উন্নত মমশির শির নেহারি আমারই নত শির ওই শিখর হিমাদ্রির। এই পংক্তিটি আত্মমর্যাদার সাহস আর অন্যায়ের বিরুদ্ধে আপোষহীনতার প্রতীক, যা ধারণ করতেন শহীদ ওসমান হাদি। বীরের মাথা কখনো নত হয় না, সে শতর প্রতিকূলতার মুখেও মাথা উঁচু করে দাঁড়ায় এবং শোষণ ও শৃঙ্খলার বিরুদ্ধে প্রতিবাদ জানায়। হাদি ছিলেন তেমন এক চরিত্রেরই মানুষ, যার বলিষ্ঠ কণ্ঠস্বর এখন মানুষের মুখে মুখে। সকাল 9:40 হাদির নিথর দেহ হৃদরোগ ইনস্টিটিউটের হিমঘর থেকে নেওয়া হয় সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের মর্গে। সেখানে ময়নাতদন্ত শেষে আবারও নেওয়া হয় হৃদরোগে। সেখানে গোসল শেষে হাদির মরদেহ নেওয়া হয় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়। জনসমুদ্রে পরিণত হয় শহীদ হাদির জানাজা স্থল। বিপুল সংখ্যক মুসল্লির উপস্থিতিতে নির্ধারিত স্থানে জায়গা না হয় সড়কেই জানাজার নামাজ আদায় করেন অনেকে। দেশের একজন যোগ্য লিডারকে আমরা হারিয়েছি। হাদি ছিলেন একজন ভারত বিরোধী শক্তি। অনাকাঙ্ক্ষিত জানাজা বলবো, কারণ আমরা কখনোই চাই নাই যে বাংলাদেশে জুলাই পরবর্তীতে আবারও কোনো খুন কিংবা লাশের রাজনীতি হোক। হাদি যে কত বড় মনের লোক সেটা মৃত্যু দিয়ে ও আরো বেশি প্রমাণ করছে। যে বক্তব্যগুলো দিত প্রত্যেকটা মানুষের হৃদয় স্পন্দন কেড়েছে। জানাজায় আসা অনেকেই ধরে রাখতে পারেননি বুকের চাপা কান্না। একদিকে চান হত্যাকারীর বিচার, অন্যদিকে চান হাদির স্বপ্নের ন্যায়ভিত্তিক বাংলাদেশ। হাদি ভাইকে হারিয়েছি আমরা, আর কোনো হাদি ভাইকে হারাতে চাই না। আমি আজকে অনেক কষ্টের শর্ত আমার কাজ ফেলে রেখে আমি হাদি ভাই জানাজা হয়েছি। আপনার সন্তানদেরকে বলবেন যেন একজন হাদির মতো একজন ইনসাফ কায়েমকারী হিসেবে বাংলাদেশে প্রতিষ্ঠিত হতে পারে। কষ্টকর ব্যাপার হলে ওর বাচ্চাটার ব্যাপারটা নিয়ে আমি সহ্য করতে পারি না। এমন কোনো লোক নাই যে উনার জন্য কাঁদে নাই। দ্রোহের প্রতীক শহীদ ওসমান হাদির এ যেন রাজকীয় বিদায়। ধূমকেতুর মতো এসে চলে গেলেন বলিষ্ঠ কণ্ঠ বিপ্লবের দাবানল জ্বালিয়ে। মনিরুল ইসলাম, মোহনা সংবাদ, ঢাকা। শহীদ ওসমান হাদির বিষয়ে আরও খবর থাকছে সংবাদের পরের অংশে। মহান মুক্তিযুদ্ধের উপসর্বাধিনায়ক বীর উত্তম ও স্বাধীন বাংলাদেশের প্রথম বিমান বাহিনী প্রধান অবসরপ্রাপ্ত এয়ার ভাইস মার্শাল একে খন্দকার মারা গেছেন। তার মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। শনিবার সকাল 10:35 তার মৃত্যু হয় বলে জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর ISPR। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 95 বছর। শান্তি প্রতিষ্ঠার অঙ্গীকার নিয়ে মিশনে গিয়ে লাশ হয়ে ফিরলেন 6 বীর সেনা। সুদানের আবেই এলাকায় সন্ত্রাসী হামলায় শহীদ হওয়া 6 মরদেহ শনিবার সকাল 11টায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়। আজ ঢাকা সেনানিবাসের কেন্দ্রীয় মসজিদে জানাজা শেষে হেলিকপ্টার যোগে তাদের নিজ নিজ ঠিকানায় মরদেহ পাঠিয়ে যথাযথ সামরিক মর্যাদায় দাফন করা হবে। আরও জানাচ্ছেন নাহিদ সিরাজি নিম্মি। শনিবার বেলা ঠিক 11টা এমিরেটস এয়ারলাইন্সের একটি বিমানে করে দেশে ফেরে 6টি কফিন। এ যেন আত্মত্যাগের এক নীরব ইতিহাস। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে শহীদ শান্তিরক্ষীদের মরদেহ গ্রহণ করেন বাংলাদেশ সেনাবাহিনীর চিফ অব জেনারেল স্টাফ লেফটেন্যান্ট জেনারেল মিজানুর রহমান শামীম। বিমানবন্দরের আনুষ্ঠানিকতা শেষে শহীদদের মরদেহ ঢাকা সেনানিবাসে নিয়ে যাওয়া হয়। সেখানেই চূড়ান্ত হবে শেষ বিদায়ের প্রস্তুতি। এর আগে গত 13 ডিসেম্বর সুদানের আবেই এলাকায় জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের কাদুগলি লজিস্টিক্স বেইসে বিচ্ছিন্নতাবাদী সশস্ত্র গোষ্ঠীর ভয়াবহ ড্রোন হামলার শিকার হন বাংলাদেশ সেনাবাহিনীর এই 6 বীর সেনা। এরা হলেন নাটোরের কর্পোরাল মোহাম্মদ মাসুদ রানা, কুড়িগ্রামের সৈনিক মোহাম্মদ মুমিনুল ইসলাম ও সৈনিক শান্ত মণ্ডল, রাজবাড়ীর সৈনিক শামীম রেজা, কিশোরগঞ্জের মেস ওয়েটার মোহাম্মদ জাহাঙ্গীর আলম ও গাইবান্ধার লন্ড্রি কর্মচারী মোহাম্মদ সবুজ মিয়া। এছাড়াও হামলায় আহত হন আরও 9 জন। বাংলাদেশ সেনাবাহিনী জানিয়েছে রোববার ঢাকা সেনানিবাসের কেন্দ্রীয় মসজিদে শহীদদের জানাজা অনুষ্ঠিত হবে। এরপর হেলিকপ্টার যোগে তাদের নিজ নিজ ঠিকানায় পাঠানো হবে। যথাযথ সামরিক মর্যাদায় তাদের দাফন সম্পন্ন হবে। এই 6টি কফিন কেবলই শোকের নয়, সাহস, দায়িত্ববোধ আর আন্তর্জাতিক শান্তিরক্ষায় বাংলাদেশের আত্মত্যাগের প্রতীক। দেশের জন্য, মানবতার জন্য জীবন উৎসর্গ করা এই বীর সন্তানদের জাতি চিরদিন শ্রদ্ধা ভরে স্মরণ করবে। নাহিদ সিরাজি নিম্মি, মোহনা সংবাদ, ঢাকা। আগামী নির্বাচনের পথ মসৃণ করতে রাজনৈতিক দলগুলোকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, দীর্ঘ লড়াই সংগ্রামের পরও অবাধ নির্বাচনের পথ এখনও অধরা। শনিবার রাতে দলীয় চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে বিএনপি মনোনীত প্রার্থীদের নিয়ে কর্মশালা শেষে এসব কথা বলেন রুহুল কবির রিজভী। এ সময় ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক জানান,
ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে অভ্যর্থনা জানাতে দলের নেতাকর্মীরা প্রস্তুত রয়েছে। তার অপেক্ষায় আমরা সকলেই রয়েছি এবং তাকে বরণ করে নেওয়ার জন্য আমরা সকলেই প্রস্তুত, এবং তিনি এয়ারপোর্ট থেকে নেমে আমাদের প্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া তাকে এভারকেয়ারে দেখতে যাবেন এবং মানুষ তার ভোটাধিকার সঠিকভাবে প্রয়োগ করতে পারে এর জন্যই ছিল সংগ্রাম। তো সেই বিষয়গুলো এখনও অধরাই থেকে গেছে। আমরা অবাধ সুষ্ঠু নির্বাচন হয়নি, আজ 15-16 বছর পর ভোটাররা ভোট কেন্দ্রে যাবে সেটাও এখনও নিশ্চিত হয়নি। আমরা আশা করছি যে সামনের নির্বাচন সেগুলো নিশ্চিত হবে। নৈরাজ্য সৃষ্টি করে নির্বাচন পেছানোর সুযোগ নেই বলে মন্তব্য করলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। গণতন্ত্রের যাত্রা বাধাগ্রস্তের ষড়যন্ত্র বিফলে যাবে বলেও জানান তিনি। এদিকে একটি গোষ্ঠী ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করছে বলে অভিযোগ করেন দলটির স্থায়ী কমিটির আরেক সদস্য মির্জা আব্বাস। সময় মতো ষড়যন্ত্রকারীদের চক্রান্তের জবাব দেওয়া হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি। শনিবার রাজধানীতে আলাদা অনুষ্ঠানে তার এসব কথা বলেন। তানজিদ ভুইয়ার প্রতিবেদন। গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে তৃতীয় দিনের মতো সংসদ নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থীদের সঙ্গে আলোচনা শেষে কথা বলেন দলের স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। এ সময় উপস্থিত ছিলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। দেশের নৈরাজ্য সৃষ্টি করে নির্বাচন পেছানোর সুযোগ নেই জানিয়ে সালাউদ্দিন আহমেদ বলেন, হাদি হত্যার সঙ্গে স্বৈরাচারের দোসর ও যারা নির্বাচন পেছাতে চায় তারা জড়িত থাকতে পারে। নির্বাচনকে বানচাল করার জন্য পারতপক্ষে পিছানোর জন্য যে সমস্ত অপকৌশল গ্রহণ করেছে ফেসিবাদী শক্তি, পতিত ফেসিস্ট শক্তি, তার সাথে হয়তো তাদের এদেশীয় দোসররা এবং এর বাইরেও যারা নির্বাচন বানচাল করতে চায় তারা জড়িত থাকতে পারে। তারেক রহমানের ফেরার মধ্য দিয়ে দেশ বিরোধী ষড়যন্ত্রের অবসান হবে বলেও জানান তিনি। দেশবাসীর একটা আকাঙ্ক্ষা আছে, প্রত্যাশা আছে, যারা আসবে তারা আমাদের প্রিয় নেতাকে অভ্যর্থনা জানাতে লক্ষ জনতার সমাবেশের মাধ্যমে আমরা জাতিকে একটা মেসেজ দিতে পারবো যে এই দেশে কোনো ষড়যন্ত্র কখনো দানা বাঁধতে পারবে না। এদিকে গোপীবাগে এক আলোচনা সভায় অংশ নেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস এবং বিএনপি মনোনীত ঢাকা 6 আসনের প্রার্থী ইশাক হোসেন সহ স্থানীয় নেতৃবৃন্দ। এ সময় অভ্যুত্থান বিরোধী শক্তিকে কঠোর হস্তে দমনের দাবি জানান বিএনপি নেতা ইশাক হোসেন। প্রায় 200-250 জন যায়, যারা দ্রুততম সময় তারা করে সেখান থেকে বের হয়ে যায়। আলোচনা সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন, কোনো ধরনের হঠকারিতা করতে দেবে না বিএনপি। স্বার্থান্বেষী মহল মব সৃষ্টি করে দলটির উপর দোষ চাপানোর চেষ্টা করছে। দাঁত নখ বিস্তার করেছে, তারা বাংলাদেশে বিভিন্নভাবে অশান্তি সৃষ্টি করছে, খুন জখম রাহাজানি তারা শুরু করেছে। বাংলাদেশের মানুষ সব জানে এবং বোঝে, কিন্তু পক্ষান্তরে তারা বিএনপির উপরে দোষারোপ করার চেষ্টা করছে। নির্বাচনের মাধ্যমে অপশক্তিকে জবাব দেয়া হবে বলেও জানান বিএনপির এই জ্যেষ্ঠ নেতা। আমরা ভোটের অধিকার পুনঃপ্রতিষ্ঠিত করব। যেই ষড়যন্ত্রকারী নির্বাচন বানচাল করার চেষ্টা করবে তাদের বিরুদ্ধে আমরা নির্বাচনের মাধ্যমে জবাব দেব ইনশাআল্লাহ। তানজিদ ভুইয়া, মোহনা সংবাদ, ঢাকা। নির্বাচন ময়মনসিংহের ভালুকায় মহানবীকে কটূক্তির অভিযোগে হিন্দু যুবককে পিটিয়ে ও পুড়িয়ে হত্যার ঘটনায় 10 জনকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এর মধ্যে 3 জনকে গ্রেফতার করেছে পুলিশ, বাকি 7 জনকে আটকের পাশাপাশি অজ্ঞাত 150 জনের নামে মামলা করেছে র্যাব। শনিবার দুপুরে ময়মনসিংহের বাইপাসে এক ব্রিফিংয়ে র্যাব 14-এর প্রধান অতিরিক্ত ডিআইজি নাইমুল হাসান বলেন, মব সৃষ্টি করে আইন হাতে নেয় একটি অপরাধ। বিষয়টি গুরুত্ব সহকারে দেখা হচ্ছে। এ ঘটনায় র্যাব পুলিশের সমন্বয়ে ছায়া তদন্ত চলছে বলেও জানান নাইমুল হাসান। বর্ণিত ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে অদ্য 20 ডিসেম্বর 2025 খ্রিস্টাব্দ আনুমানিক রাত 3 ঘটিকায় ময়মনসিংহ জেলার ভালুকা থানাধীন স্কয়ার মাস্টারবাড়ি এলাকায় অভিযান পরিচালনা করে অভিযুক্ত 1 মোহাম্মদ লিমন সরকার, মোহাম্মদ তারেক হোসেন, মোহাম্মদ মানিক মিয়া, মোহাম্মদ ইরশাদ আলী, নিজুমুদ্দিন, আলমগীর হোসেন, মোহাম্মদ মিরাজ হোসেন আকন সহ মোট 7 জনকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। জুলাই বিপ্লবের অন্যতম যোদ্ধা ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ ওসমান হাদির দেশব্যাপী গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়েছে। প্রতিনিধিদের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। নিজ জেলা ঝালকাঠিতে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির গায়েবানা জানাজা নামাজে অংশ নিয়েছে সর্বস্তরের মানুষ।
নারায়ণগঞ্জের চাষারায় বাগের জান্নাত জামে মসজিদে বাদ আসর শহীদ শরীফ ওসমান হাদির গায়েবানা জানাজা নামাজ অনুষ্ঠিত হয়েছে। চাঁদপুরের শহীদ ওসমান হাদির গায়েবানা জানাজা নামাজ আদায় শেষে প্রতীকী কফিন নিয়ে বিক্ষোভ মিছিল করেন বিভিন্ন স্তরের মানুষ। শরীফ ওসমান হাদির স্মরণে জামালপুরে গায়েবী জানাজা নামাজ অনুষ্ঠিত হয়েছে। কুষ্টিয়া শহরের সাদ্দাম বাজার মোড় থেকে ওসমান হাদির হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত খুনিদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল ও গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়েছে। রংপুরে জুলাই স্মৃতিস্তম্ভের সামনে সর্বস্তরের মানুষের অংশগ্রহণে শরীফ ওসমান হাদির গায়েবানা জানাজা নামাজ অনুষ্ঠিত হয়। সারা দেশের ন্যায় নওগাঁতেও ওসমান হাদির গায়েবানা জানাজা নামাজ আদায় করা হয়েছে। চাঁপাইনবাবগঞ্জ সরকারি কলেজ মাঠে ওসমান হাদির গায়েবী জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় উপস্থিত সবাই তার রুহের মাগফিরাত কামনা করেন। সিফাত রহমান জেসি, মোহনা সংবাদ। নতুন কুড়ি স্পোর্টসের মাধ্যমে ক্রীড়াঙ্গনকে নতুন রূপে নিয়ে আসা হবে বলে জানিয়েছেন বিএনপির কেন্দ্রীয় ক্রীড়া বিষয়ক সম্পাদক আমিনুল হক। সৌদি আরবের রিয়াদে অনুষ্ঠিত ইসলামিক সলিডারিটি গেমসের টেবিল টেনিসের দ্বৈত ইভেন্টে বাংলাদেশের হয়ে রৌপ্য পদক জিতেছেন খয়খয় সাই মার্মা। শনিবার সকালে নিজ বাসভবনে আর্থিক অনুদান প্রদান শেষে সাংবাদিকদের এসব কথা বলেন আমিনুল হক। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় তার পাশে থাকার কথাও জানান তিনি। আমাদের যারা বাংলাদেশের বিভিন্ন প্রান্তে আমাদের যারা মেয়েরা রয়েছে, যারা স্পোর্টসকে ভালোবাসে বা বিভিন্ন সুযোগ সুবিধার অভাবে তারা নিজেদেরকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারছে না, আমার কাছে মনে হয় যে খই তাদের জন্য অত্যন্ত একজন ভবিষ্যতের জন্য একজন মডেল হিসেবে দাঁড়াবে। এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সবসময় আমাদের ক্রীড়াবিদদেরকে উৎসাহিত করার জন্য, তাদের দায়িত্ব নেওয়ার জন্য সবসময় তিনি নির্দেশনা দিয়ে থাকেন। নারায়ণগঞ্জের ফতুল্লায় ধলেশ্বরী নদীর বক্তাবলী ফেরিঘাট এলাকায় ফেরি থেকে একটি ট্রাক, একটি অটোরিকশা ও একটি ভ্যান গাড়ি নদীতে পড়ে যাওয়ার ঘটনা ঘটেছে। এই ঘটনায় একজন নিখোঁজ রয়েছেন। শনিবার রাতে ফেরিটি পারাপারের সময় কোনো কারণে নিয়ন্ত্রণ হারিয়ে যানবাহনগুলো নদীতে ছিটকে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও নৌ পুলিশের উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ চালাচ্ছে। খেলা খবর ক্রিকেট। বিদ্রোহী ৮ ক্লাবকে ছাড়াই এবার নতুন করে ঢাকা প্রথম বিভাগ লিগের অবশিষ্ট অংশের সূচি প্রকাশ করেছে বিসিবি। এবারের সূচিতে ওই ৮ দলকে রেলিগেটেড হিসেবে উল্লেখ করা হয়েছে। লিগের নিয়ম অনুযায়ী আগামী বছর তারা আর প্রথম বিভাগ লিগে সুযোগ পাবে না। শনিবার আনুষ্ঠানিকভাবে দ্বিতীয় দফার সূচি প্রকাশ করে বিসিবি। এবারের সূচিতে ১২ দলকে দুটি ভাগে ভাগ করা হয়েছে। খেলা শুরু হবে আগামীকাল থেকে। টুর্নামেন্ট শেষ হবে ২৪ ডিসেম্বর। টুর্নামেন্টের অবশিষ্টাংশ হবে নারায়ণগঞ্জ বিকেএসপির ১ ও ২ নম্বর এবং সিলিকন সিটি মাঠে। বিপিএল এর সিলেট পর্বের টিকিট বিক্রি শুরু করতে যাচ্ছে বিসিবি। আজ বিকাল ৪টা থেকে টিকিট পাওয়া যাবে। এবার সব টিকিটই বিক্রি হবে অনলাইনে। লিগ পর্বের খেলায় সর্বনিম্ন ২০০ টাকার এক টিকিটে দেখা যাবে ২টি ম্যাচ। এছাড়া শহীদ আবু সাইদ স্ট্যান্ড ২৫০, ক্লাব হাউসের আপার জোন ৫০০ এবং ক্লাব হাউসের জিরো ওয়েস্ট জোনের টিকিট মূল্য ৬০০ টাকা ধরা হয়েছে। এছাড়া গ্র্যান্ড স্ট্যান্ডের আপার ওয়েস্ট, আপার ইস্ট, লোয়ার ওয়েস্ট ও লোয়ার ইস্ট জোনের প্রতিটি টিকিটের মূল্য থাকছে ২০০০ টাকা করে। বিপিএল দ্বাদশ আসর শুরু হবে আগামী ২৬ ডিসেম্বর। যুব এশিয়া কাপের ফাইনালে আজ চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের মুখোমুখি হবে ভারত। দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে ম্যাচ শুরু সকাল ১১টায়। এর আগে সেমিফাইনালে বাংলাদেশকে হারিয়ে পাকিস্তান এবং শ্রীলঙ্কাকে হারিয়ে ফাইনালে ওঠে ভারত। এছাড়া গ্রুপ পর্বের ম্যাচে পাকিস্তানকে ৯০ রানে হারিয়েছিল ভারতের যুবারা। সর্বশেষ ২০১২ সালে যুব এশিয়া কাপ ফাইনালে মুখোমুখি হয় তারা। সেবার ফাইনাল টাই হওয়ায় ভারত ও পাকিস্তান যুগ্মভাবে চ্যাম্পিয়ন হয়। শেষ করব মোহনা সংবাদ। যাবার আগে শিরোনামগুলো আরও একবার। দ্রোহের অনল এবং অশ্রুসিক্ত নয়নে হাদিকে বিদায়। বিদ্রোহী কবির পাশে চিরনিদ্রায় শায়িত, শোককে শক্তিতে পরিণত করার প্রত্যয় সহযোদ্ধাদের। হাদির জানাজায় লাখো মানুষের ঢল, তার মন্ত্রে উজ্জীবিত হবে দেশ, বললেন প্রধান উপদেষ্টা। খুনিদের ধরতে ছাত্র জনতার আলটিমেটাম। সুদানের সন্ত্রাসী হামলায় নিহত ৬ বাংলাদেশি শান্তিরক্ষীর মরদেহ ঢাকায়, নিজ নিজ ঠিকানায় আজ সামরিক মর্যাদায় দাফন। এবং ময়মনসিংহে হিন্দু যুবককে পিটিয়ে হত্যার ঘটনায় গ্রেফতার ১০, পুলিশের সঙ্গে সমন্বয় করে ছায়া তদন্ত চলমান, বলছে র্যাব।
এই ছিল মোহনা সংবাদে। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক, ইউটিউবেও। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।